বিষয় কি? উন্নয়নই পরম ধর্ম। হ্যাঁ, আইডিয়াল পৃথিবীতে, আদর্শ পৃথিবীতে তো সেটাই হওয়ার কথা, কিন্তু আমরা জানি আইডিয়াল পৃথিবীর বেশিরভাগ কথাই এমনি জীবনে আদতে গাল ভরা কিছু শব্দ হয়ে থেকে যায়। আর গাল ভরা কথার মজাটা কি জানেন? তা শুনতে ভালো, কিন্তু কার্যক্ষেত্রে তা খুব একটা আমাদের কাজে লাগে না। আমাদের এই সোনার বাংলায় তো লাগেই না। এই তো কয়েকদিন আগে বাঘাযতীনের কাছে উন্নয়নমুখী বহুতল ঢেলে পড়লো। দুর্জনে কি বলা শুরু করলো জানেন? পিসার খেলানো টাওয়ারের পর পশ্চিমবঙ্গের নবতম বিস্ময় পিসির খেলানো বাড়ি। কথাটি নিশ্চয়ই আপনাদের মধ্যে হাসি উদ্রেক করছে। হ্যাঁ, একটা সম্ভ্রান্ত ক্লাবে বসে আছি, এখানে বসে এটা হাসি উদ্রেক করে বটে, কিন্তু আমরা এখানে মানুষের ঘর বাড়ির কথা বলছি না। একটা পরিবারের সারা জীবনের সঞ্চয়, স্বপ্ন, অপেক্ষা সব জড়িয়ে থাকে ওই কয়েকশো স্কোয়ার ফুটে। সে সব কিছুর পরিণতি এই। উন্নয়ন যদি মানুষের জীবন, তার সঞ্চয়, তার স্বপ্নের সমাধির উপর দাঁড়িয়ে হাহা করে হাসে, তখন সেই তথাকথিত উন্নয়নকে কি নিজের বন্ধু বলে মনে হয়, নাকি উন্নয়নকে আতঙ্কের পরমাত্মীয় বলে মনে হয়? আচ্ছা, উন্নয়ন বলতে আমরা কি কি চাইছি? সবাই অনেক কিছু বলেছে, আমি উন্নয়নের একটা অন্য দিক নিয়ে কথা বলতে চাইছি। আসলে আমি কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াকে উন্নয়ন বলে সেটা জানতে চাইছি। এই প্রসঙ্গে আমি দেশের 60-এর দশকে সুবোধ ঘোষের প্রকাশিত সুন্দরম বলে একটি গল্প ছিল, তার কথা মনে পড়ে যাচ্ছে। এক প্রবীণ ডাক্তার যখন দেখতেন তার পুত্র শুধুমাত্র রূপের কারণে পাত্রীদের বরখাস্ত করে যাচ্ছে একের পর এক, তিনি ভিতরে ভিতরে গজরাতেন, কারণ তার দিনের অনেকটা সময় অটপ্সি করে কাটত। আর তার সেই পুত্রের চোখে আপাত অসুন্দর মেয়ের মধ্যে তিনি দেখতে পেতেন সুস্থ ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, লিহার সন্ধান। তিনি অনেক আপাত সুন্দর শরীরকে চিরে দেখেছেন, ভিতরের গল্পটা কিন্তু আলাদা, তা অসুস্থ। আমি এই গল্পের বিশদে যাচ্ছি না, কিন্তু যদি কোনো উন্নয়ন ভবিষ্যৎমুখী না হয়ে বাইরের চাকচিক্যে মনোনিবেশ করে, তাকে কি করে সার্থক উন্নয়ন বলবো আজকে 2025-এ দাঁড়িয়ে? আজকে পরিবেশকে উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার দাবিদার নয়, কিন্তু সেদিকে নজর কোথায় আমাদের প্রশাসনের? ধরুন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, আমরা সকলের নামটার সঙ্গে পরিচিত। কলকাতা মেট্রো সিটি হওয়া সত্ত্বেও অন্যান্য মেট্রো সিটির থেকে যে এখানে জীবন ধারণ সস্তা, তার অন্যতম মূল কারণ এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। কিছু তথ্য দিলে বোঝা যাবে এই জলাজমি কিভাবে আমাদের প্রাণবায়ু রক্ষা করছে। মোট এলাকা 125 বর্গ কিলোমিটার, সিওয়েজ ট্রিটমেন্ট 600 মিলিয়ন লিটার, আবর্জনা নিষ্পত্তি 4500 টন, উৎপাদিত শাকসবজি 150 টন, উৎপাদিত টেবিল ফিশ 33 টন, কর্মসংস্থান 1 লক্ষ, সিভেজ রেট ফিশারিজ 254 টন। এইবারের তথ্যটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অনুপ্রবেশের বিরুদ্ধে এফআইআর 357। মানে এখানে প্রাণবায়ুতে গত 10 বছরে শুধুমাত্র টাকা এবং তোলাবাজির জন্য জলজমির বৃহৎ অংশ জমিয়ে চলছে নানা রকম নির্মাণ। কসমেটিক সৌন্দর্য বাড়াতে গিয়ে এই কাজ শুধু অবৈজ্ঞানিক নয়, শুধু প্রসারিতভাবে সাংঘাতিক। ওয়েটল্যান্ড নিয়ে পরিবেশবিদদের হাজারো সচেতনতা, সতর্কতা থাকা সত্ত্বেও কেউ কোনো কান দিতে নারাজ কেন? ওই যে দামাল ছেলেরা একটু পকেট ভরছে। এই জলাজমি আজ সংকটের মুখে, আর স্বাভাবিকভাবে সেই জলাজমির সঙ্গে সংকটে গোটা কলকাতার জলবায়ু, আমি, আপনি। এরকম অবিমিশ্রকারিতার উদাহরণ অনেক। আজকে খুব ট্যুরিজম নিয়ে কথা হলো, ট্যুরিজম ফ্লারিশ করছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী মানুষের জীবন জীবিকা আজকে সংকটে, কারণ উপকূল ক্রমশ বন্যা প্রবণ হয়ে পড়ছে। হ্যাঁ, দীঘা মন্দারমণি কাজ করে পালায় পালায় সৌন্দর্যায়ন হচ্ছে এবং তার থেকে লক্ষ লক্ষ টাকার মুনাফা হচ্ছে, কিন্তু এই অঞ্চলগুলোর পরিবেশের গুণগত উন্নয়ন বা পরিবেশ রক্ষার দিকে কোনো খেয়াল নেই প্রশাসনের। ফলে এই উপকূলবর্তী অঞ্চলের মতোই এখানকার মানুষদের ভবিষ্যৎ তলিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের তলায়। এবার আসে আমাদের গর্ব, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কথায়। বেশ কিছু বছর ধরে উধাও হয়ে যাচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ, যা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে আমফান আর ইয়াসের ফলে। এই সময় তথ্য বাইরে এলেও এই ক্ষয়ক্ষতি কিন্তু শুরু হয়েছে বিগত বেশ কিছু বছর ধরে। 100 দিনের কাজে ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা নেওয়া হলেও কার্যকরী হয়নি। বন দপ্তরের কর্মীরা অবৈধভাবে সুন্দরবনের গাছ কাটা বন্ধ করা তো দূরস্থ, বরং চোরা শিকারীরা মদত পায় বলে আঞ্চলিক মানুষের মত। এবার আসি কিছু ব্যক্তিগত খারাপ লাগার প্রসঙ্গে। আমি বাংলা সাহিত্যের একজন মনোযোগী পাঠক, এবং বাংলা সাহিত্যের পাঠকের কাছে
মিথের পর্যায়ে পৌঁছে যাওয়া শিবরাম চক্রবর্তী মুক্তারাম বাবু স্ট্রিটের মেস আজকে ধুলো মিশিয়ে তৈরি হয়েছে নতুন বাড়ি। কলেজ স্ট্রিটে একটা পাইস হোটেল আছে মহল, আপনারা কে থাকবেন? তার দুতলায় পাশাপাশি ঘরে থাকতেন জীবনানন্দ দাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। একবার ভেবে দেখেছেন তো কি ব্যাপারটা? মানে নিচে পাইস হোটেল চলছে, উপরে একবারে বনলতা সেন না, তার পাশের ঘরে বঙ্কেশ বক্সী। তো সেই দোতলাটা নেই, আমরা কেউ দেখতে পাবো না কোথায় কুমার সম্ভবের কবি লেখা হয়েছে, কোথায় লেখা হয়েছে রূপসী বাংলা। শুধু এরাই নয়, কত কত সাহিত্যিক শিল্পীর বাড়ির স্মৃতি মুছে দিচ্ছে আমাদের শহর, আমাদের রাজ্য। অতীতের প্রতি এই অসম্মানকে আমাদের তথাকথিত উন্নয়নের অংশ। যদি তাই হয়, সেই উন্নয়নকে মেনে নিতে আমার খুব কষ্ট লাগে। এতক্ষণ ধরে উন্নয়নের পরিবেশের ভূমিকা নিয়ে বলেছি, সেই পরিবেশ তো নানা স্তরের হয়। আমার গর্বের স্কুল, আমি যে স্কুলের ছাত্র, সেই নাকতলা হাই স্কুলের কথা বলি এবার। অতি সম্প্রতি সেখানে ঋত্বিক ঘটক রেট্রোস্পেক্টিভের অংশ হিসেবে আমার লেনিন দেখানোর সিদ্ধান্ত হয়েছিল। বলে কি লেনিন, তাও আবার এই রাজ্যে? সাথে সাথে স্কুল কর্তৃপক্ষকে করতে দেওয়া হয়, মাস্টার মশাই আপনারা কিছু দেখেননি এবং দেখবেন না, বন্ধ হয়ে যায় ছবি প্রদর্শনী। এই যে শূন্য আসন নিয়ে এত চুটকি খিল্লি মিম আপনারা করেন, লেনিন শুনে শিকারা দিয়ে এখনো এমন স্রোত কেন বয়ে যায় প্রশাসনের, যে যার নামে আপনারা ঘটা করে মেট্রো রেল স্টেশন করেছেন, সেই মাস্টার ঋত্বিক ঘটকের রেট্রোস্পেক্টিভে বাধা দিতে হয় আপনাদের? আরজি কর নিয়ে যে আন্দোলন হয়েছিল, তার একটা স্বতঃস্ফূর্ত জনগণের ডাক। অথচ কুণাল ঘোষ প্রকাশ্যে বলেছে যেসব শিল্পীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের অনুষ্ঠানে বয়কট করুন। এটা একটা প্রশাসনের কাজ? কোন রকম বিরুদ্ধ স্বর, কোন রকম দ্বিমত শুনতে না চাওয়া, এই যে একনায়কতান্ত্রিক মনোভাব, তা তো উন্নয়নপন্থী কনফিডেন্ট সরকারের লক্ষ্য নয়। ধর্মীয় সংকট সংকীর্ণতা যদি একটা রাজ্যের একটি সরকারের ব্যর্থতা হয়, রাজনৈতিক সংকীর্ণতাকে লেসার এভিল বলে কতদিন চালাবেন? আর কতদিন? জাতীয় প্রশাসন যেমন কোন একটি ধর্মের প্রতি পক্ষপাত দুষ্ট হওয়া উচিত না, তেমন একজন মুখ্যমন্ত্রী কোন দলের মুখ্যমন্ত্রী হতে পারে না। অভিরূপ স্যার একটি রাষ্ট্রনায়ক এবং নাপিতের গল্প বলে আমি শেষ করি দুই রাষ্ট্রনায়কের গল্প বলে। একজন ভারতীয় নেতা বিদেশে তার এক বন্ধু নেতার আমন্ত্রণে ঘুরতে গেলেন। সেখানে গিয়ে তার বিদেশি বন্ধুর এলাকার ঝাঁ চকচকে রাস্তাঘাট ফ্লাইওভার দেখে চমকে গেলেন। রাতে একটু কিন্তু কিন্তু করে বিদেশি নেতাকে জিজ্ঞেস করলেন, এত সব বানাচ্ছ, উন্নয়ন করছো, নিজের রোজগার করছো না ভাই? বিদেশি নেতা চোখ টিপে হেসে বললেন, উন্নয়নই তো টাকা ভাই। ধরো 2 টাকার বাজেট দিই ফ্লাইওভার বানাতে, 1.5 টাকায় বানাই 50 পয়সা পকেটে, উন্নয়ন হচ্ছে, পরিবার ভালো থাকছে। শুনে ভারতীয় নেতা উজ্জীবিত হয়ে দেশে ফিরে এলেন। 2 বছর পর সেই বিদেশি নেতা বন্ধুকে আমন্ত্রণ জানালেন নিজের জায়গা দেখাতে। বন্ধুকে ডেকে বুকে টেনে নিয়ে বললেন, তোমার কথা জীবন বদলে দিয়েছে ভাইয়া, এখন উন্নয়নই আমার জীবন। সন্ধ্যাবেলায় বন্ধুকে বললেন, চল ফ্লাইওভার দেখবে চল। বিদেশি বন্ধুকে নিয়ে গেলেন একটি ধুলো মাঠে। বিদেশি বন্ধু ফ্লাইওভার খুঁজছে, ভারতীয় নেতা বলে ওঠেন, কি খুঁজছো? ফ্লাইওভার? আমি 2 টাকার বাজেট দিয়েছিলাম, 15 টাকা মেরে দিয়েছি। উন্নয়ন হাসছে। দেখো, আমাদের যাবতীয় উন্নয়ন শেষ পর্যন্ত যেন ওই অদৃশ্য ফ্লাইওভারে পথ না হারায়, মাথায় রাখবে। ধন্যবাদ।